গুড মর্নিং স্টুডেন্টস। তোমাদের ক্লাস 10-এর যে অনলাইন ক্লাস চলছে তাতে সম্ভবত প্রায় সমস্ত ক্লাসই তোমাদের সমস্ত চ্যাপ্টারই তোমাদের একবার করে কমপ্লিট করা হয়ে গেছে। তাই আমরা আজকে যেটা করছি যে তোমাদের বেশ কিছু ক্লাসের উপর আমি এর আগে তোমাদের কিছু রিভিশন কোশ্চেন দিয়েছি, তো সেরকমই আজকে আমি তোমাদের স্ট্যাটিস্টিক্সের যে চ্যাপ্টারটি আছে সেটি সম্পর্কে একটু আলোকপাত করার চেষ্টা করব, যাতে করে তোমরা এর আগে চ্যাপ্টারটা অলরেডি করেছো, কিন্তু তবুও কি করে কীরকম অঙ্ক এলে কীভাবে সমাধান করা যেতে পারে সেই সংক্রান্ত আরও একবার পুরনো আলোচনাগুলোই ফিরিয়ে আনার চেষ্টা করব, এবং তার সাথে সাথে বিভিন্ন টাইপের একটা কি দুটো করে অঙ্ক তোমাদের জন্য আমি দিয়ে দেবো, যেগুলো প্র্যাকটিস করলে এই চ্যাপ্টারের যে কোনো অঙ্ক সমাধান করতে তোমাদের অনেকটা সুবিধা হয়। তো দেখো, এই চ্যাপ্টারে তোমাদের মেনলি কি কি আছে না, মিন, মিডিয়ান, মোড আর ওঝাই। তো প্রথমে আসা যাক মিন সংক্রান্ত আলোচনাতে। তা আমি এখানে সামারি ফর্মে মিন সংক্রান্ত কি কি সূত্র তোমাদের আছে এবং কি কি টাইপের অঙ্ক এলে তোমরা কিভাবে কোন মেথডে করবে সেটা একটা জিস্ট করে আমি লিখে দিয়েছি। দেখো, মিনটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যে অবিন্যস্ত তথ্য বা ফর আনগ্রুপড ডেটা। আনগ্রুপড ডেটা যেটাকে ইংরেজিতে বলে সেটার বাংলা হচ্ছে অবিন্যস্ত তথ্য। আরেকটা হয় গ্রুপ ডেটা বা বিন্যস্ত তথ্য। সুতরাং স্ট্যাটিস্টিক্সের যে তথ্যগুলো আমাদের কাছে দেওয়া থাকে, কখনো সেগুলো অবিন্যস্ত আকারে দেওয়া থাকে, কখনো বিন্যস্ত আকারে দেওয়া থাকে। সেরকমই প্রশ্নেও তোমাদেরকে বিন্যস্ত আকারেও দিতে পারে বা অবিন্যস্ত আকারেও দিতে পারে। যেভাবেই দিক না কেন তার জন্য আলাদা নিয়ম আছে গড় বার করার বা মিন বার করার। দেখো, অবিন্যস্ত তথ্য কীরকম হয়, যে একটা আমি এক্সাম্পল দিচ্ছি। দেখো, 12, 15, 8, 25, 4 এই আকারে যদি কিছু সংখ্যা তোমাদেরকে দিয়ে দেয়, এগুলো সাধারণত 2 মার্কসের অঙ্ক তোমাদের আসে অনেক সময়, যে তোমাদের 5টা কি 6টা এরকম নাম্বার কমা কমা দিয়ে দিল, দিয়ে বললো এদের গড় নির্ণয় করো। তো সেক্ষেত্রে এই আকারে যে দেওয়া থাকে এটাকে বলে অবিন্যস্ত তথ্য। এগুলোকে নির্দিষ্ট কোনো নিয়মে সাজানো থাকে না, জাস্ট কমা দিয়ে দিয়ে এগুলো দেওয়া থাকে। তো এরকম যদি দেওয়া থাকে সেটাকে বলে অবিন্যস্ত তথ্য। তো সেই অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে গড় বার করতে গেলে আমরা কোন নিয়ম ফলো করব না, এখানে দিয়ে দিয়েছি। দেখো, এক্স বার দিয়ে আমরা গড়কে শোষিত করি সাধারণত। এক্স বার সমান, এই চিহ্নটা নিশ্চয়ই তোমরা অবগত আছো, সামেশন সাইন। সামেশন এক্স আই ডিভাইডেড বাই এন। এনটা কি? এনটা হচ্ছে কতগুলো ডেটা তোমাদের দেওয়া থাকবে সেটা। আর এক্স আই গুলো কি? ধরো তোমাদের কাছে 5টা ডেটা দেওয়া আছে, 5টা সংখ্যা দেওয়া আছে কমা দিয়ে, তাহলে এক্স আই গুলো কি কি হবে? x1, x2, x3, x4, x5। যে 5টা সংখ্যা দেওয়া থাকবে, প্রথমটা মনে করো এইটা, মনে করো 12টা হচ্ছে x1, 15টা হচ্ছে আমার x2, 8 হচ্ছে আমার x3, 25 হচ্ছে আমার x4 এবং 4 হচ্ছে আমার x5। তো সুতরাং এই আকারে যদি দেওয়া থাকে এবং তার যদি গড় বা মিন বার করতে দেয়, তখন আমরা কি করব না, এগুলোর যোগফলকে কত দিয়ে ভাগ করব? কটা সংখ্যা আছে সেটা দিয়ে। অর্থাৎ এখানে যদি 5টা সংখ্যা থাকে তাহলে n এর মান হচ্ছে 5, সেই দিয়ে ভাগ করব। অর্থাৎ সেই সূত্রটাকে সংক্ষেপে লেখা হয় সামেশন xi বাই n। এটাই হচ্ছে আমার x বার বা গড় বার করার সূত্র। এবার আসা যাক বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে, অর্থাৎ গ্রুপড ডেটা। গ্রুপ ডেটার ক্ষেত্রে মূলত তোমাদের 3টে পদ্ধতির কথা বলা আছে গড় বার করার জন্য। পদ্ধতিগুলো কি কি? প্রথমটাকে আমরা বলছি ডিরেক্ট মেথড বা সরাসরি যেটাতে করা হয় আর কি। হ্যাঁ, ডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথডের সূত্রটা কি? এক্স বার অর্থাৎ গড়, এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন fi xi ডিভাইডেড বাই সামেশন xi, সামেশন fi। তাহলে এক্ষেত্রে গড়ের সূত্রটা হচ্ছে x bar is equal to summation fi xi divided by summation fi। অর্থাৎ এখানে দেখো একটা নতুন জিনিস এলো, xi তো আগের ক্ষেত্রে ছিল, এখানে fi এসছে। fi টা কি হচ্ছে? ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা। দেখো, এই যে ছকটা দেওয়া আছে, এই টাইপের অঙ্ক তোমাদের অনেক সময় আসতে পারে। একটা টেবিল দিয়ে দেবে, x এর কিছু মান এবং তার করেসপন্ডিং f এর মান, বা পরিসংখ্যা দিয়ে লেখা থাকতে পারে, f দিয়ে লেখা থাকতে পারে বা পরিসংখ্যা দিয়ে লেখা থাকতে পারে। পরিসংখ্যার মানগুলো দেওয়া থাকবে। এর মানেটা কি না, এখানে যে তথ্যগুলো আমাদের দেওয়া আছে সেগুলো কিরকম ভাবে দেওয়া আছে? বিন্যস্ত আকারে। কিরকম বিন্যস্ত
না, যেমন 32 হচ্ছে একটা তথ্য, সেই তথ্যটা কতবার আছে? দুবার। 43 হচ্ছে একটা তথ্য, সেটা আছে 4 বার। 52 একটা তথ্য, সেটা আছে 2 বার। 73 একটা তথ্য, সেটা আছে 5 বার। ঠিক আছে, আমি এগুলোকে যদি কমা কমা দিয়ে লিখতাম, তাহলে লিখতাম 32, 32, 43, 43, 43, এইভাবে কন্টিনিউ হতো। সেটাকে ওই আকারে না করে আমরা একটু সাজিয়ে নিলাম বা বিন্যস্ত করে নিলাম। কিরকম? যে প্রতিটা এক্স এর মান এবং তার করসপন্ডিং ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা, অর্থাৎ ওই মানটা কতবার রিপিট করেছে সেই সংখ্যাটা সেখানে লেখা হয়। তো এই আকারে একটা শর্ত দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে কি করব না, এখানে আরেকটা কলাম, তখন অঙ্ক করার সময় তোমাদের আরেকটা কলাম এখানে কনস্ট্রাক্ট করতে হবে। সেটা কিসের কলাম? না, x ইন্টু এফ বা xi ইন্টু fi। সেখানে কি করতে হবে? এই করসপন্ডিং x আর f এর মানগুলো গুণ করে করে লিখতে হবে। যেমন 32 ইন্টু 2 করলে যেটা হয় সেটা এখানে বসবে। নেক্সট হচ্ছে 43 ইন্টু 4 করলে যেটা হয় সেটা এখানে বসবে। নেক্সট হচ্ছে 52 ইন্টু 2 করলে যত হয় সেটা এখানে বসবে। এইভাবে পরপর বসবে। ঠিক আছে, বসে তাদের যে সাম সেটা এখানে তলায় বার করতে হবে, এক্স এফ এর যে সামটা। আর কি বার করতে হবে? সামেশন এফ আই, এফ এর যে কলামটা তার যোগফলটা, অর্থাৎ মোট যতগুলো তথ্য দেওয়া আছে সেই মানটা, সেটা এখানে বার করতে হবে। করে সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন এফ আই, এটা হচ্ছে ডিরেক্ট মেথড। এই ফর্মুলার মাধ্যমে আমরা গড় বার করতে পারি। একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি অ্যারো দিয়েছি মানে এই আকারে যে অঙ্ক দেওয়া থাকবে সেটা করতে গেলে তোমাদের এই সূত্রটা ফলো করতে হবে। এই আকারে যে সূত্র যদি অঙ্কটা দেওয়া থাকে, অর্থাৎ কিছু এক্স এর মান তার করসপন্ডিং পরিসংখ্যা বা এফ এর মান যদি দেওয়া থাকে, তখন সেটাকে ডিরেক্ট মেথড ফলো করে তোমরা মিন বার করার সমাধান করতে পারো। এবার আসা যাক পরবর্তী মেথড, সেটাকে বলছে অ্যাজিউমড মিন মেথড। অ্যাজিউমড মিন মেথড মানে, যে ক্ষেত্রে আমরা তো মিন বার করছি এখানে বা গড় বার করছি। অ্যাজিউমড মিন মানে কি না, গড়টা আমি ধরে নিচ্ছি। যে মেথডের ক্ষেত্রে বা যে পদ্ধতিতে শুরুতে আমরা আমাদের গড়টাকে ধরে নিই, যে ধরি আমাদের গড় হলো অমুক 13, কি ধরি আমাদের গড় হলো 27, এরকম কিছু একটা যখন ধরে নিই, তখন ওই পদ্ধতিটাকে বলা হয় অ্যাজিউমড মিন মেথড। এক্ষেত্রে সূত্রটা কি? এক্স বার মানে আমাদের মিন বা গড়। এক্স বার ইজ ইকুয়াল টু a প্লাস সামেশন fi di ডিভাইডেড বাই সামেশন fi। এখানে দুটো নতুন জিনিস হলো, একটা হচ্ছে a আর একটা হচ্ছে di। এটা কি? এটা হচ্ছে আমাদের যে মিনটা আমরা ধরে নিচ্ছি অঙ্কের শুরুতে। এই পদ্ধতিতে অঙ্কের শুরুতে একটা মিন ধরে নিতে হয়, সেই মিনটাকে আমি a দিয়ে ডিনোট করছি। আর diটা কি? di মানে xi মাইনাস a। ঠিক আছে, তাহলে অ্যাজিউমড মিন মেথড ফলো করতে গেলে তোমাদের সূত্রটা হচ্ছে x বার ইজ ইকুয়াল টু a প্লাস সামেশন fi di ডিভাইডেড বাই সামেশন fi, যেখানে এটা হচ্ছে আমাদের ধরে নেওয়া গড় বা অ্যাজিউমড মিন, আর ডিটা হচ্ছে x মাইনাস a বা xi মাইনাস a করলে যেটা হয় সেটাই হচ্ছে আমাদের di। এবার আসা যাক যে তোমাদের ধরো এই আকারে একটা টেবিল দিয়ে দিল। এদিকে আছে শ্রেণী বা শ্রেণী অন্তর বলতে পারো, কোথাও শ্রেণী অন্তর লেখা থাকে শ্রেণী, আর এদিকে হচ্ছে পরিসংখ্যা বা এফ। ঠিক আছে, যেমন এখানে আছে 10 to 25, 25 to 40, 40 to 55, 55 to 70। এখানে আছে করসপন্ডিং পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি বা এফ 2473, এগুলো দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমাকে টেবিলটাতে আর কি কি বার করতে হবে এই ফর্মুলা ইউজ করতে গেলে? না, প্রথমেই যেটা বার করতে হবে, প্রতিটা শ্রেণীর মধ্যমান বার করতে হয়। প্রতিটা শ্রেণীর মধ্যমান, অর্থাৎ এখানে আরেকটা তোমাদেরকে কলাম তোমাদের বানাতে হবে, সেটা হচ্ছে xi বা শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান কি করে বার করে তোমরা জানো না? একটা করসপন্ডিং শ্রেণী ধরো 10 to 25, এটা হচ্ছে একটা শ্রেণী, এর নিম্ন সীমা এটা, ঊর্ধ্ব সীমা এটা। ঠিক আছে, তাহলে মধ্যমান কি করে বার করব? এই দুটোকে যোগ করে 2 দিয়ে ডিভাইড, 10 আর 25 অ্যাড করো, করে 2 দিয়ে ডিভাইড করো, করলে যেটা বেরোবে দ্যাট উইল বি দ্য মিড পয়েন্ট অফ দ্য ইন্টারভাল বা ওই শ্রেণীর মধ্যমান। ঠিক আছে, তাহলে সেইভাবে তোমাকে xi গুলো বার করে নিতে হবে। হলো, এবার xi গুলো যেই পেয়ে গেলে, এবার
এটা কি হবে, এই যে আমি বললাম অ্যাজিউম মিন বা যে গড়টাকে আমরা ধরে নিচ্ছি এখানে, সেই গড়টা কোথা থেকে পাবো? এই যে xi গুলো বেরোলো তার মধ্যে আমার সুবিধা মতো যে কোনো একটাকে আমরা গড় ধরে নেব বা a এর মান ধরে নেব। সাধারণভাবে ধরো 5খানা ডেটা দেওয়া আছে কি 7টা ডেটা দেওয়া আছে, মাঝামাঝি ডেটাটাকে আমরা a ধরে নিই। ঠিক আছে, যেমন এক্ষেত্রে ধরো 4টে আছে, তো তার মধ্যে তুমি এখানে যে xi-টা আসবে বা এখানে যে xi-টা আসবে, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে তুমি a ধরে নাও। আমরা সাধারণত এইভাবে করি, এগুলো এইভাবেই করা হয় অঙ্কগুলোকে, যে এই দুটোর মধ্যে মাঝামাঝি কোনো একটাকে আমরা a ধরে নিই বা আনুমানিক গড় ধরে নিই। ঠিক আছে, তাহলে ওটা গেল আমার a, xi পেয়ে গেলাম। আর কি বার করতে হবে? di। তাহলে di এর জন্য তোমাকে আরেকটা কলাম করতে হবে এখানে। di গুলো কি করে বেরোবে? যেই তুমি xi গুলো পেয়ে গেলে, প্রতিটা xi থেকে a এর মানটাকে বিয়োগ করো, করতে থাকলে তোমার করসপন্ডিং di গুলো পেয়ে যাবে। এবার কি করতে হবে? di যে পেয়ে গেলাম, তোমাকে আরেকটা কলাম করতে হবে, এটা হচ্ছে আমার f, এখানে আরেকটা কলাম করতে হবে, সেটা হচ্ছে f ইন্টু d। এই যে এখানে সূত্রতে আছে দেখো সামেশন fi/di, তাহলে এই যে di গুলো বেরোলো তার সাথে করসপন্ডিং fi গুলোকে মাল্টিপ্লাই করো, করে এখানে লেখো f1d1, f2d2, f3d3, f4d4, এইভাবে লেখো, করে তাদের সামটা তলায় বেরোবে। আবার সামেশন fi-টা এই নিচে বেরোবে। তাহলে এই ফর্মুলায় বসিয়ে দাও, এর ভ্যালুটা বসিয়ে দাও, ক্যালকুলেট করলে তোমার অ্যাজিউম মিন মেথডে তোমার নির্ণেয় গড় বা মিন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই রকম শ্রেণীতে যদি ডেটা দেওয়া থাকে শ্রেণী অন্তর দিয়ে, তখন আমরা অ্যাজিউম মিন মেথডটা ব্যবহার করতে পারি। আবার এক্ষেত্রে কিন্তু এই ডিরেক্ট মেথডটাও আমরা ব্যবহার করতে পারি, তাহলে আর এত কিছু করার দরকার নেই। ঠিক আছে, এবার আসা যাক 3 নম্বর পদ্ধতি, সেটা হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড। থার্ড যে মেথডটা আছে মিন বার করার গ্রুপ ডেটার ক্ষেত্রে, সেটাকে আমরা বলি স্টেপ ডেভিয়েশন মেথড। এখানে সূত্রটা কি আছে? x বার, দ্যাট ইজ মিন বা গড়, ইজ ইকুয়াল টু a প্লাস সামেশন fi ui ডিভাইডেড বাই সামেশন fi ইনটু h। এখানে দেখো আবার নতুন জিনিস এলো, এটা তো আগে বলে দিয়েছি কি জিনিস, এক্সট্রা কি এলো দেখো ui, আগে এসেছিল di, এখানে এসেছে ui, আবার এসেছে h। এগুলো কি জিনিস না, ui টা দেখো বলে দিয়েছি xi মাইনাস a ডিভাইডেড বাই h, xi মাইনাস a ডিভাইডেড বাই h। di টা ছিল কি xi মাইনাস a, এখানে কি করছি ui টা কিভাবে বার করছি, xi মাইনাস a কে h দিয়ে ডিভাইড করছি, h টাই বা কি সেটা একটা ব্যাপার। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে h টা কোত্থেকে পাবো না, এই যে di গুলো যখন আমরা বার করছি এখানে xi থেকে a এর মানটা বিয়োগ করে যে di গুলো বার করছি, সেগুলো অনেক অঙ্কের ক্ষেত্রে দেখা যায় যে সেগুলোর একটা নির্দিষ্ট ফ্যাক্টর আছে, কমন ফ্যাক্টর আছে বা কমন একটা উৎপাদক আছে। হ্যাঁ, অর্থাৎ সবকটা থেকে একটা নির্দিষ্ট নাম্বার আমি কমন নিতে পারছি, সব অঙ্কে কিন্তু পারবো না, কোনো কোনো অঙ্কে পাবো। তো যখন দেখা যাবে কিছু একটা নির্দিষ্ট সংখ্যা কমন নেওয়া যাচ্ছে প্রতিটা ডিআই থেকে, তখন আমি কি করতে পারি, প্রতিটা সংখ্যাকে, প্রতিটা ডিআই কে সেই কমন সংখ্যা ধরো 6 বা 10 বা 5 সেটা দিয়ে ডিভাইড করে দিতে পারি। করলে যেটা পাবো দ্যাট উইল বি মাই ইউআই, অর্থাৎ u1 u2 u3 u4 এক্সেট্রা। এই যে এখানে ডিআই গুলো লিখেছি, d1, d1 কে 5 দিয়ে ভাগ করলাম, করে যেটা পেলাম সেটা হয়ে গেল আমার u1। ডিআই কে d2 কে 5 দিয়ে ভাগ করলাম, যেটা পেলাম সেটা হয়ে গেল u2। d3 কে 5 দিয়ে ভাগ করলাম, যেটা পেলাম সেটা হয়ে গেল u3। এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, এটাও কিন্তু এই আকারে যে অঙ্ক দেওয়া থাকবে তাকে আমরা এই মেথড ইউজ দিয়ে সমাধান করতে পারি। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে তোমাদের বলি যে এই একই টাইপের অঙ্ক ডিরেক্ট মেথড দিয়েও করা যাবে, অ্যাজিউম মিন মেথড দিয়েও করা যাবে, স্টেপ ডেভিয়েশন মেথড দিয়েও করা যাবে। কিন্তু সবকটা মেথডে কি ক্যালকুলেশন খুব ইজি না, সবচেয়ে ইজি ক্যালকুলেশন হচ্ছে ডিরেক্ট মেথড।
তাহলে আমি কেন এই মেথডগুলো ইউজ করব যখন আমাকে এই আকারে অর্থাৎ শ্রেণী অন্তর দিয়ে একটা টেবিল দেওয়া থাকবে মিন বার করার জন্য বা গড় বার করার জন্য। সেটার জন্য আসি যে এই অংশটা দেখো আমি ছোট্ট করে লিখে দিয়েছি যে কোন পরিস্থিতিতে আমি তিনটে মেথডের মধ্যে কোন মেথডটা ইউজ করব। প্রথম পয়েন্ট হচ্ছে যদি xi এবং fi are small, if xi and fi are small then direct method should be used। অর্থাৎ এই যে xi গুলো অর্থাৎ প্রতিটা শ্রেণী অন্তরের যে মধ্যমান তারা সেই xi গুলো এবং এই fi গুলো বা ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যানগুলো, পরিসংখ্যান সাধারণত ছোট সংখ্যায় থাকে, সাধারণত বড় সংখ্যা থাকতেই পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ছোট সংখ্যায় থাকে। কিন্তু এই xi গুলো অর্থাৎ এই প্রতিটা শ্রেণী অন্তরের মধ্যমানগুলো যদি খুব ছোট সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা ডিরেক্ট মেথড অর্থাৎ এই মেথডটা ইউজ করব। কিন্তু যদি এই xi বা fi এগুলোর মান যদি খুব বড় হয় বা এগুলো যদি খুব বড় সংখ্যা থাকে তাহলে কিন্তু ডিরেক্ট মেথড ইউজ করব না। কেন? সেক্ষেত্রে আমাকে এই যে x এখানে এই ফর্মুলায় কি আছে fi ইন্টু xi, এই fi ইন্টু xi এই যে গুণগুলো, এই fi ইন্টু xi এই যে গুণগুলো যখন করবে xi আর fi এর মান যদি খুব বড় সংখ্যা হয় তখন তাদের গুণগুলো করতে গেলে সেগুলো আরো বড় নাম্বার হবে এবং তাদের তারপরে যোগ করতে হবে। সুতরাং এটা একটা লেবোরিয়াস প্রসেস হয়ে যায়। হ্যাঁ, মানে খুব বেশি সময় লেগে যায় সেটা করতে। কারণ হচ্ছে যে দুটো বড় বড় অনেকগুলো বড় বড় সংখ্যা একটার সাথে একটা আরেকটার সাথে আরেকটা এইভাবে গুণ করতে হচ্ছে, আবার সেই গুণফলগুলোকে যোগ করতে হচ্ছে। সুতরাং সেটা করতে গেলে ভুল হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। যত বড় নাম্বার, দুটো বড় নাম্বার যদি গুণ করতে যাও পরীক্ষার সময় সেখানে ভুল হওয়ার চান্সটা বেশি। কিন্তু দুটো ছোট নাম্বার ধরো 5-এর সাথে 10 গুণ করলে তোমার ভুল হওয়ার চান্স খুব কম। সেই জন্য এই নাম্বারগুলো যদি xi বা fi এদের মান যদি খুব ছোট সংখ্যা হয় তাহলে আমরা ডিরেক্ট মেথড ইউজ করব। যদি বড় সংখ্যা হয় তাহলে কিন্তু ডিরেক্ট মেথড ইউজ করব না। তখন কি করব? অ্যাজিউম মিন মেথড বা স্টেপ ডেভিয়েশন মেথড, এই দুটোর মধ্যে যে কোনো একটা করব। ঠিক আছে? এবার হচ্ছে যে আমি যদি মনে করি যে কোনো অঙ্কের ক্ষেত্রে এই xi বা fi গুলো বড় মান দেওয়া আছে বলে আমি স্টেপ ডেভিয়েশন মেথড ইউজ করব মনে করলাম, সেটা কি যখন তখন করতে পারবো না। আরও একটি বিশেষ জায়গা আছে যেখানে স্টেপ ডেভিয়েশন মেথড আমি ইউজ করতে পারি। কোথায় না, ওই যে বললাম দেখো, ইফ di's have common factors then SD মেথড বা স্টেপ ডেভিয়েশন মেথড ইজ ইউজফুল। অর্থাৎ এই দুটো মেথডের ক্ষেত্রে আমাকে অ্যাজিউম মিন বা একটা গড় ধরে নিতে হচ্ছিল a, সে xi থেকে a গুলোকে বাদ দিতে হচ্ছিল, দিয়ে di বার করতে হচ্ছিল। এবার এই যে di গুলো মনে করো একটা অঙ্কের ক্ষেত্রে d1 d2 d3 d4 এরা কিরকম এলো 5 17 20 30 35 এরকম এলো। দেখো প্রতিটার মধ্যে কোনো কমন ফ্যাক্টর কিন্তু নেই। 5 17 20 35 17 মাঝখানে ঢুকে আছে, তার মানে কমন ফ্যাক্টর নেই। ওটা যদি 15 থাকতো তাহলে সব কটা থেকে 5 কমন যেত। যেহেতু কমন ফ্যাক্টর নেই সেহেতু এটার ক্ষেত্রে আমরা স্টেপ ডেভিয়েশন মেথড ইউজ করতে পারবো না বা করবো না। কারণ একটা নির্দিষ্ট ফ্যাক্টর h দিয়ে যদি ভাগ করতে হয় প্রতিটাকে তাহলে একটা পয়েন্ট ফ্র্যাকশন চলে আসে, সুতরাং সেটা আমরা অ্যাভয়েড করব। কিন্তু যেসব অঙ্কের ক্ষেত্রে দেখবে যে এই ডিআই বার করার পর যখন দেখবে ডিআই গুলো ধরো এরকম এলো 6 12 14 16, দেখো প্রতিটা থেকে 2 কমন যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব h সমান 2 ধরে নেব, h সমান 2 ধরে নেব, ধরে নিয়ে আমি স্টেপ ডেভিয়েশন মেথড ইউজ করতে পারি যদি মনে করি। হ্যাঁ, ইউজ করতে পারি, ঠিক আছে। কিন্তু এই দুটো মেথডে যে কোনো একটা ইউজ করলেই হবে, দুটোর ক্ষেত্রে একই অ্যান্সার বেরোবে গড়ের। ঠিক আছে? সুতরাং তাহলে এই হচ্ছে মোটামুটি তোমাদের গড় বা মিন সংক্রান্ত একটা সামারি, যেখানে কি ধরনের টেবিল দেওয়া থাকলে আমি কোন মেথডটা ইউজ করলে সহজে গড় বা মিন বার করতে পারবো সেটা আলোচনা করলাম। ঠিক আছে? এরপরে আমি তোমাদের মিডিয়ান, মোড বা ওজাই এগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো তোমাদের মিনটা তো আলোচনা করেছি এর আগে, মিন বা গড়। এবার নেক্সট তোমাদের যেটা আছে সেটা হচ্ছে মোড।
ইংরেজিতে বলে মোড, বাংলা টার্ম হচ্ছে সংখ্যাগুরু মান। এখন দেখা যাক মোড বা সংখ্যাগুরু মান কাকে বলে। অবজারভেশন হুইচ অকার্স মোস্ট ফ্রিকুয়েন্টলি ইজ মোড, অর্থাৎ যে পর্যবেক্ষণটি সবচেয়ে বেশি বার থাকে বা যে পর্যবেক্ষণটির পরিসংখ্যা সর্বাধিক তাকেই আমরা সংখ্যাগুরু মান বা মোড বলি। অর্থাৎ আমাদের কাছে মনে করো কোনো একটা অঙ্কে 100টি পর্যবেক্ষণ দেওয়া আছে বা 100টি ডেটা দেওয়া আছে, তো সেই ডেটাগুলোর মধ্যে কোনোটা মনে করো 5 বার রিপিট হয়েছে, কোনোটা 10 বার রিপিট হয়েছে, কোনোটা 7 বার রিপিট হয়েছে। তো এরকমভাবে দেখতে গেলে যে সংখ্যাটি বা যে মানটি সর্বাধিকবার রিপিট হয়েছে বা সর্বাধিকবার আছে ওই তথ্যের মধ্যে, সেই মানটিকে বলবো আমরা মোড বা সংখ্যাগুরু মান। এখন এক্ষেত্রে খুব বেশি সূত্র নেই, মূলত একটি সূত্র আছে। তো যদি তোমাদের কাছে অঙ্কটি এইরকম শ্রেণী আকারে দেওয়া থাকে সেক্ষেত্রে একরকম ভাবে করবে, আর যদি শ্রেণী আকারে না দেওয়া থাকে সেক্ষেত্রে সেটা অন্যরকম হবে। সেক্ষেত্রে সেটা শর্ট কোশ্চেনের মতোই হয়। শ্রেণী আকারে যদি না দেওয়া থাকে, মনে করো এটা এক্স এটা এফ এরকম ভাবে দেওয়া আছে, ধরো 17, 12, 13, 8, 5, 2, 3, 10, 8, 7। তো এইরকম আকারে যদি দেওয়া থাকে সেটা 1 কি 2 নম্বরের অঙ্কই আসবে, ম্যাক্সিমাম 1 নম্বরেরই আসবে সেক্ষেত্রে, কারণ এটার মোড বা সংখ্যাগুরু মান বার করা খুব ইজি। দেখো কি বলা আছে, যে পর্যবেক্ষণটির পরিসংখ্যা সবচেয়ে বেশি। তাহলে এখানে দেখো কোনটার পরিসংখ্যা সবচেয়ে বেশি, এইটা, এটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি 13। তাহলে আমার মোড বা সংখ্যাগুরু মান কোনটা, এইটা, অ্যান্সার হবে 30। এটা হয়ে গেল এমনি নর্মালি যদি এরকম দেওয়া থাকে। কিন্তু যদি শ্রেণী অন্তর হিসেবে দিয়ে দেয় সেক্ষেত্রে আমাদের যে সূত্রটি আছে সেটি হচ্ছে এই সূত্রটি, একটু বড় সূত্রটা, L প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু h। এখানে কোনগুলো কাকে সূচিত করে সেইগুলো এবার আলোচনা করব। এলটা কি, এলটা হচ্ছে লোয়ার লিমিট অফ মোডাল ক্লাস বা মোডাল শ্রেণী বা সংখ্যাগুরু শ্রেণী যেটা, তার নিম্ন শ্রেণী সীমা হচ্ছে এল। তাহলে প্রথমেই অঙ্কটা করার আগে আমাদের দেখে নিতে হবে যে এখানে যে শ্রেণীগুলো দেওয়া আছে 1 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 7, 7 থেকে 9, 9 থেকে 11, এই শ্রেণীগুলোর মধ্যে কোনটি আমাদের সংখ্যাগুরু শ্রেণী সেইটা আগে আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ কোন শ্রেণীটা মধ্যে আমাদের যে মোড বার করতে দিয়েছে সেই মোডটা কোন শ্রেণীতে থাকবে সেইটা আমাদের আগে দেখতে হবে। তার জন্য আমাদের পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি দেখতে হবে। সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি হচ্ছে 16। তাহলে এই যে 3 to 5 এটা হচ্ছে আমাদের মোডাল ক্লাস বা এই শ্রেণীটার মধ্যে আমাদের মোডটা আছে বা সংখ্যাগুরু মানটা লুকিয়ে আছে। এবার যেটা করতে হবে, এবার আসি এল। এলটা কি, এলটা হচ্ছে লোয়ার লিমিট অফ দ্য মোডাল ক্লাস, মানে এক্ষেত্রে এই 3, এইটা হচ্ছে আমার এল। ঠিক আছে, নেক্সট হচ্ছে এইচ। এইচটা কি, এইচটা হচ্ছে সাইজ অফ দ্য ক্লাস ইন্টারভাল, অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য। প্রতিটা যে শ্রেণী দেওয়া আছে 1 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 7, তার দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য। এখানে এইচ কত হবে, 3 থেকে 5, দৈর্ঘ্য কত, 2। নেক্সট কি আছে, f1। f1টা কি, ফ্রিকোয়েন্সি অফ মোডাল ক্লাস, মোডাল শ্রেণী আমি পেয়ে গেছি 3 থেকে 5, এর যে পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে আমার f1, কত, 16। তাহলে এইটা হচ্ছে আমার f1। নেক্সট হচ্ছে f0। f0টা কি, ফ্রিকোয়েন্সি অফ প্রিসিডিং ক্লাস, মানে মোডাল ক্লাস বা মোডাল শ্রেণী যেটা তার ঠিক আগের শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে f0। তাহলে আগের শ্রেণী মানে এটা, এটার পরিসংখ্যা হচ্ছে f0। আর আছে f2। f2 কোনটা, ফ্রিকোয়েন্সি অফ সাকসিডিং ক্লাস, অর্থাৎ
মোডাল ক্লাস বা মোডাল শ্রেণী মানে এটা, এই মোডাল শ্রেণী, তার পরের শ্রেণী হচ্ছে 5 থেকে 7, তার যে পরিসংখ্যা, এই 4টা হচ্ছে আমার F2। এইগুলো আগে তোমাদেরকে চিহ্নিত করে নিতে হবে নিজে থেকে, করে তারপরে এই সূত্রতে প্রয়োগ করতে হবে, তবে মোট বা সংখ্যাগুরু মান বেরোবে। ঠিক আছে, তাহলে মোট 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 বার করার জন্য মূলত এই একটাই সূত্র আছে। এবার F1টা কি, F0টা কি বা F2টা কি, এইগুলো তোমাদেরকে পরিষ্কার জানতে হবে, জেনে সেই মানগুলো আগে বের করে নিতে হবে। আর কি করতে হবে, শুরুতেই যেটা করতে হবে, মোডাল শ্রেণী কোনটা সেটা আগে নির্ণয় করে নিতে হবে, তারপরে L, H, F0, F1, F2 এর মানগুলো বার করতে হবে খুঁজে, তারপরে সূত্রে প্রয়োগ করলে তোমাদের মোটটা পেয়ে যাবে বা সংখ্যাগুরু মানটা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো, তোমাদের মিন আর মোড বলেছি এর আগে, অর্থাৎ গড় এবং সংখ্যাগুরু মান কিভাবে করতে হবে সেটা বলেছি। এবার হচ্ছে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে মধ্যমা বা মিডিয়ান। মধ্যমা বা মিডিয়ান বার করতে গেলে দেখো দু রকম ভাবে অঙ্ক দেওয়া থাকতে পারে। এক হচ্ছে এইভাবে কমা কমা দিয়ে আমাদের রাশিগুলি দেওয়া থাকতে পারে বা সংখ্যাগুলি দেওয়া থাকতে পারে, আরেকটা থাকতে পারে এইরকম টেবিল করে শ্রেণী শ্রেণী পরিসংখ্যান দিয়ে দিয়ে দিতে পারে। দুই ক্ষেত্রে দু রকম ভাবে অঙ্কগুলো করতে হবে। যদি কমা কমা দিয়ে এভাবে থাকে সংখ্যাগুলি, সেক্ষেত্রে কি করবে, প্রথম কাজ যেটা সেটা হচ্ছে যে এই তথ্যগুলিকে বা এই সাংখ্যমানগুলিকে ক্রমবর্ধমান অথবা ক্রমহ্রাসমান আকারে সাজাতে হবে, অর্থাৎ ইনক্রিজিং বা ডিক্রিজিং অর্ডারে সাজাতে হবে। হ্যাপাজার্ডলি এরকম থাকলে হবে না। যেমন এর ক্ষেত্রে সবচেয়ে ছোট মান এইটা, তাহলে 1, তারপরে আসবে 7, তারপরে 8, তারপর 10, তারপর 12, 17, 21, 23, 25, 46 এইভাবে সাজাতে হবে। ঠিক আছে, এইভাবে সাজানোর পর দেখতে হবে যে কতগুলো মান দেওয়া আছে এখানে, অর্থাৎ n এর মান, টোটাল যতগুলো মান দেওয়া থাকবে সেটাই হচ্ছে n। তাহলে n এর মানটা তোমাকে দেখতে হবে যে ওটা জোড় সংখ্যা হচ্ছে না বিজোড় সংখ্যা হচ্ছে। অ্যাকচুয়ালি মধ্যমা মানে হচ্ছে যে কতগুলো মানকে যদি ক্রমহ্রাসমান বা ক্রমবর্ধমানে আকারে সাজানো হয়, অর্থাৎ ইনক্রিজিং বা ডিক্রিজিং অর্ডারে যদি অ্যারেঞ্জ করা হয় ওই ভ্যালুগুলোকে, সেক্ষেত্রে মধ্যবর্তী যে মানটি, অর্থাৎ মিডল মোস্ট যে ভ্যালু, তাকে বলা হয় মধ্যমা বা মিডিয়ান। সুতরাং তাহলে n এর মানটা আগে দেখে নেবে যে যুগ্ম না অযুগ্ম হচ্ছে। যদি n এর মান অযুগ্ম হয় তাহলে মধ্যমা কোনটা হবে, n+1/2 তম পর্যবেক্ষণ। ধরো কোথাও আছে n এর মান আসছে 11, অর্থাৎ 11খানা পর্যবেক্ষণ ওখানে উল্লেখ করা আছে, তাহলে মধ্যমা কোনটা হবে না 11 + 1/2 মানে হচ্ছে তোমার 6, মানে প্রথম থেকে 6তম বা 6তম বা ষষ্ঠ যে পর্যবেক্ষণটি সেটি হচ্ছে মধ্যমা। আর যদি nটা যুগ্ম রাশি হয়, অর্থাৎ মনে করো 10, মনে করো nটা হচ্ছে 10, সেক্ষেত্রে কি হবে, n/2 তম এবং n/2 + 1 তম পর্যবেক্ষণের গড়, অর্থাৎ 5th এবং 6th যে দুটো অবজারভেশন তাদের অ্যাভারেজ করলে যেটা হবে সেটাই হচ্ছে এদের মধ্যমা। তাহলে এটা গেল এই আকারে ক্রমান্বয়ে মানগুলো বা পর্যবেক্ষণগুলো যদি দেওয়া থাকে সেক্ষেত্রে এইভাবে করবে। আর যদি টেবিল দেওয়া থাকে, অর্থাৎ শ্রেণী অন্তর পরিসংখ্যান বা পরিসংখ্যা বিভাজন ছক যদি দেওয়া থাকে, সেখান থেকে মধ্যমা বার করতে গেলে তোমাদের যেটা করতে হবে, শ্রেণী অন্তরটা এইভাবে দিয়ে দেবে 75 থেকে 85, 85 থেকে 95, 95 থেকে 105 ইত্যাদি। পরিসংখ্যা দিয়ে দেবে 9, 12, 27, 30 এরকম অন্যরকম ভ্যালু দেওয়া থাকবে। তোমাদের আগে বানিয়ে নিতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটার একটা কলাম বানিয়ে নিতে হবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা। সেটা কিভাবে হবে না, তোমরা অলরেডি জানো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি করে বার করে, যে এটার যেমন পরিসংখ্যা 9, এটা 9 হবে, এর পরেরটাতে কি হয়, এই যে শ্রেণীটা দ্বিতীয় শ্রেণীটা এর ক্রমযৌগিক পরিসংখ্যা কত হবে না, এর অরিজিনাল যে পরিসংখ্যা তার সাথে আগের শ্রেণীর পরিসংখ্যাটা অ্যাড হয়ে যায়, 12 + 9 21, এইভাবে অ্যাড হতে হতে যায়। ঠিক আছে, তো সেইভাবে তোমাদের ক্রমযৌগিক পরিসংখ্যাটা বার করে নিতে হবে। এবার হচ্ছে মধ্যমা শ্রেণীটা নির্ণয় করতে হবে। মধ্যমা শ্রেণী কিভাবে নির্ণয় করবে
না টোটাল যতগুলো পর্যবেক্ষণ এখানে দেওয়া আছে অর্থাৎ এন, এনটা আগের মতোই তোমাকে বার করে নিতে হবে যে এনটা যুগ্ম হচ্ছে না অযুগ্ম হচ্ছে। তার উপর ডিপেন্ড করছে যে মধ্যমা শ্রেণী কোনটা হবে। ঠিক আছে, এবার হচ্ছে যে মধ্যমা শ্রেণীটা যেই নির্ণয় করে নিলে, হ্যাঁ, অর্থাৎ মিডল যে ইন্টারভাল কোনটা হচ্ছে, একদম মাঝের শ্রেণী কোনটা হচ্ছে সেটা বার করে নিলে এন এর ভ্যালু জানার পরে, এবার কি করবে, এবার হচ্ছে মধ্যমা শ্রেণী মনে করো এইটা হলো 95 থেকে 105, এইটা মনে করো মধ্যমা শ্রেণী হলো। তাহলে মধ্যমা বার করার সূত্রটা হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ, যেখানে এন বাই টু তো জানা আছে, এন জানা থাকলে এন বাই টু বার করতে পারবে। আচ্ছা, এলটা কি, এলটা হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন রাশিমালা, মধ্যমা শ্রেণীর নিম্ন রাশিমালা হচ্ছে এল। সিএফটা কি, সিএফটা হচ্ছে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণী যেটা প্রিসিডিং, হ্যাঁ, প্রিসিডিং ক্লাস যেটা আগের শ্রেণী তার ক্রমযৌগিক পরিসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আর এফটা হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, শুধুমাত্র পরিসংখ্যা। ঠিক আছে, এই কটা ভ্যালু বসাবে। এইচটা কি, এইচটা হচ্ছে স্টেপ লেন্থ বা এই শ্রেণী দৈর্ঘ্য, এখানে যেমন 75 থেকে 85 মানে 10, এইচ হচ্ছে 10, ওই মানগুলো বসাবে, বসিয়ে মধ্যমা বার করবে। ঠিক আছে, এরপরে নেক্সট তোমাদের যেটা আছে, একটাই বাকি আছে, সেটা হচ্ছে যে তোমাদের ওজাইভ। এবার আসি তোমাদের লাস্ট যে পার্টটা পড়ে আছে সেটা হচ্ছে ওজাইভ। ওজাইভ করতে গেলে আগে তোমাদের জানতে হবে যে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা ছক আর ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা ছক, এই দুটো কিভাবে করবে। মোটামুটি তোমাদের আশা করি আইডিয়া আছে যে এইরকম যদি ছক দেওয়া থাকে সেটাকে বৃহত্তর সূচক একটা করা যায় আর একটা ক্ষুদ্রতর সূচক করা যায়। দুটোতেই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করতে হয়। হ্যাঁ, ক্ষুদ্রতর সূচক মানে লেস দ্যান, অর্থাৎ তখন উপর থেকে শুরু হয়, যেমন 5 থেকে 15 ফ্রিকোয়েন্সি হচ্ছে 22, তখন এটা হয়ে যায়, এই ক্লাসটাই এখানে হয়ে যাবে যে লেস দ্যান 15, আর তার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হয়ে যাবে 22। এটা হয়ে যাবে লেস দ্যান 25, এটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হয়ে যাবে 22 প্লাস 10 32, এইভাবে চলতে থাকবে। হ্যাঁ, আর যদি গ্রেটার দ্যান বলে অর্থাৎ বৃহত্তর সূচক, তখন সেটা শুরু হয় এই লাস্টেরটা থেকে, অর্থাৎ এই ক্লাসটা তখন হয়ে যাবে গ্রেটার দ্যান 45, এটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 5, এটা হয়ে যাবে গ্রেটার দ্যান 35, এটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে এই 15 আর 5 অ্যাড হয়ে 20 বা 20, এইভাবে চলতে থাকবে, এইভাবে বাড়তে থাকবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা ছক তৈরির পদ্ধতি, বৃহত্তর সূচক আর ক্ষুদ্রতর সূচক। তো ওজাইভ যে তোমাদের আঁকতে দেয়, হয় তোমাদের বলবে বৃহত্তর সূচক ওজাইভ আঁকো বা ক্ষুদ্রতর সূচক ওজাইভ আঁকো, সেটা খেয়াল রাখতে হবে কোনটা বলছে। ঠিক আছে, তো মনে করো তোমাদের বললো ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা ছক তৈরি করে তার ওজাইভ অঙ্কন করো এবং সেখান থেকে মধ্যমা নির্ণয় করো। তা কিভাবে করবে না, গ্রাফ পেপারে তোমাদের এই এক্স অক্ষ ওয়াই অক্ষ নিতে হয়, সেটা আগে তোমরা গ্রাফ করা শিখেছো। তো এক্স অক্ষ বরাবর নিতে হবে প্রতিটি শ্রেণীর আপার লিমিট বা উচ্চ সীমা যেটা, আর এই বরাবর ওয়াই অক্ষ বরাবর নিতে হবে হচ্ছে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা সিএফ বা ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা। হ্যাঁ, তো আপার লিমিটটা যদি অনুভূমিক বরাবর নাও তাহলে আপার লিমিট গুলো কি 15, 25, 35 ইত্যাদি। যেমন এই পয়েন্টগুলো আমরা চিহ্নিত করতে হবে, এই যে 15টা মনে করো এখানে হবে, 25 মনে করো এখানে হলো, এইভাবে পরপর চিহ্নিত করতে হবে। আর ফ্রিকোয়েন্সি গুলো, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেগুলো আসবে সেগুলো এই বরাবর পরপর চিহ্নিত করতে হবে। এবার হচ্ছে গ্রাফটা কি করে আঁকবে, প্রথমটা ধরো এখানে 15 আর তার সাথে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ধরো 22, তাহলে এটা হচ্ছে একটা বিন্দু, এই বিন্দুটা, এইভাবে পরপর বিন্দুগুলো চিহ্নিত করে যোগ করে দিতে হবে। ঠিক আছে, তারপরে সেখান থেকে হচ্ছে যে মধ্যমা, মধ্যমা কি করে বার করবে না, টোটাল এনটা তো তুমি পেয়ে যাবে, এবার টোটাল এন এর অর্ধেক করলে যেটা পাবে সেটা যেই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে পড়ছে সেইটা থেকে তুমি মার্ক করে নিতে পারবে। মার্ক করে সেই বরাবর অনুভূমিক একটা রেখা টানবে, সেটা ওজাইভকে ছেদ করবে, যেখানে ছেদ করবে সেখান থেকে উলম্ব রেখা, যেহেতু গ্রাফ পেপার আঁকতে তোমাদের অসুবিধা হওয়ার কথা না, আঁকবে, যেখানে ছেদ করবে এই যে এক্স এর মানটা পাবে সেটাই হবে তোমার মধ্যমা, যেটা ওজাইভ থেকে নির্ণয় করা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে বিভিন্ন টাইপের অঙ্ক স্ট্যাটিস্টিক্সের তার প্রসেস, যে কিভাবে কি করা যায়। এবং এর সাথে আমি অল্প কিছু সংখ্যক বিভিন্ন টাইপের অঙ্ক আমি সিলেক্ট করে রেখেছি, সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো।
সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে।